তাহলে আজকে লাস্ট সেশন মাস্টারিং বিজনেস আইডিয়া কেস কম্পিটিশনস টিপস অ্যান্ড ট্রিক্স পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি ডুয়েট ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট তানভীর আহমেদ ইমন ভাই। তানভীর আহমেদ ইমন ভাইকে স্কুল পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। কয়েকজন আছে ভাই, সামনে চলে আসে সবাই এই একটু সবাই দাঁড়ায় একটু, অনেকক্ষণ ধরে 2 ঘন্টা ধরে সবাই দাঁড়ান সবাই সাবাস। আমরা একটা ছোট একটা এক্সারসাইজ করবো। হ্যাঁ, আমি 1 বলে 1 বার তালে দিব, 2 বলে 2 বার, 3 বলে 3 বার। হ্যাঁ, আর 4 বলে কন্টিনিউয়াস চালিয়ে যাবে, সিম্পল খেলা। ঠিক আছে, এটা তো ডিবেট কেস কম্পিটিশন সবই টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক আমরা সবাই মিলে একসাথে করবো। ঠিক আছে, পিছনে যারা আছে তারাও করবে। ঠিক আছে, হ্যাঁ সবাই। সো একবার তালে দিতে, একবার 1 2 3 4। আমাকে এরকম সাদরে বন্ধ ধন্যবাদ। আমি এখন তাদের যে সেশন করবো। তো সেশনের নাম তো অনেক বড় একটা নাম দিয়েছে, যে মাস্টারিং আইডিয়া কেস কম্পিটিশন টিপস এন্ড ট্রিক্স। তো মাস্টারিং হওয়া আসলে সম্ভব কিনা 20-30 মিনিটে আসলে কোনো কিছুতে আসলে সম্ভব না, সব কিছুতে আমাদের আসলে সময় দেওয়া লাগবে। তো এই জিনিসগুলো আমরা এখন জানবো। সো আইডিয়া কম্পিটিশন বিজনেস কম্পিটিশন দুই টাইপের কেস কম্পিটিশন হয়। আমরা ডিবেটে যেমন ভাগ আছে তেমনি এখানেও আসলে ভাগ আছে, আইডিয়া কম্পিটিশন এবং বিজনেস কেস কম্পিটিশন। সো আইডিয়া কম্পিটিশন যেটা মূলত হয়, যে কোনো একটা আইডিয়া বিল্ড আপ করা লাগে, আপনার নিজের ইনিশিয়েটিভ থেকে আইডিয়া বিল্ড আপ করা লাগবে। নতুন কোনো একটা বিজনেস আইডিয়া হতে পারে, নতুন কোনো একটা প্রবলেম আইডিয়া হতে পারে, এই জিনিসগুলো। তো আইডিয়া কম্পিটিশন হচ্ছে যেমন এখন রাইট না চলতেছে হাল প্রাইস চলতেছে, অনেকে জানেন। হাল প্রাইসে কি হয়, যে এসডিজি যে সোশ্যাল ডেভেলপমেন্ট যে গোল আছে, ওই গোলের উপর আইডিয়া করে আপনার কোনো একটা আইডিয়া বিল্ড আপ করা লাগবে, একটা সোশ্যাল বিজনেস দাঁড় করানো লাগবে, যে আইডিয়াটা আপনার সম্পূর্ণ আপনার নিজের হবে। তাছাড়া আরো কম্পিটিশন থাকে, যেমন বাংলাদেশি ইনোভেটরস বা হলো ব্যাটেল অফ মাইন্ডস বা হলো বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর এরকম আইডিয়া কেস কম্পিটিশন থাকে, যেগুলোতে আপনার নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়া লাগে। আর বিজনেস কেস কম্পিটিশন যেগুলো হয়, যেগুলো হলো কোনো একটা বিজনেসের কোনো একটা প্রবলেম থাকে, ওদের বিজনেসের মধ্যে রাইট নাম কোনো একটা প্রবলেম থাকে, প্রবলেমটা আপনাকে সলভ করা লাগবে। সাপোজ কোনো ইউনিলিভার কোনো একটা কোম্পানি, ওদের কোনো একটা শ্যাম্পু বা কোনো একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা খুব বেশি একটা সেল হচ্ছে না, বা ওদের ওয়্যার হাউস ম্যানেজমেন্ট করতে পারতেছে না, বা ওই যে ফ্যাক্টরিটা আছে, ফ্যাক্টরিটা সাস্টেনেবল ফ্যাক্টরি না। এই যে ওদের কোম্পানির মধ্যে ইন্ডিভিজুয়াল কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলোকে ধরে ধরে সলভ করা লাগবে আর কি। তো ওগুলো হলো বিজনেস কেস কম্পিটিশন। ওরা কোনো একটা পার্টিকুলার প্রবলেম দিবে আপনাকে, ওই পার্টিকুলার প্রবলেমটা ধরে ধরে আপনাকে ওই প্রবলেমটা সলভ করা লাগবে। তো এগুলো হয় মূলত বিজনেস কেস কম্পিটিশন। তো এই বিজনেস কম্পিটিশন অনেকটা বেরোয়, যেমন ওভার দ্য ওয়াল আছে, আইজেক প্রাইস সাপ্লাই চেইন কেস কম্পিটিশন আছে, এরকম অনেক টাইপের কম্পিটিশন আছে, যেগুলো আসলে এরকম কেস রিলেটেড কাজগুলো করে। তো কেস কম্পিটিশন করার আসলে বেনিফিটগুলো কি? সো রাইট না আমরা মানে কেস কম্পিটিশন আসলে করা হয় ইউনিভার্সিটি থেকে, স্কুলে বা হলো কলেজ লেভেলে এখন শুরু হয়েছে, খুব বেশি লেভেলে আসলে এত জাঁকজমকপূর্ণ হয় না। তো যে লেভেলে বেনিফিটগুলো পাওয়া যায়, যেমন রিক্রুটমেন্ট অফ দ্য এমএনসি, যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো থাকে, এই কোম্পানিগুলোর নিজস্ব কিছু কেস কম্পিটিশন থাকে, যেমন বিএটি বাংলাদেশ বা বিএটি হলো ব্যাটেল অফ মাইন্ডস থাকে, ইউনিলিভারের থাকে, বাংলা লিঙ্কের থাকে, গ্রামীণ ফোনের রিসেন্টলি লঞ্চ হবে। সো এরকম বড় বড় কোম্পানিগুলো নিজেদের কেস কম্পিটিশন থাকে। তাছাড়া তারা যখন রিক্রুট করে ছেলেপেলে, তারা আসলে দেখার চেষ্টা করে যে তারা এই মানুষগুলো আসলে কেস কম্পিটিশন বা জিনিসগুলো করছে কিনা। তো তারা রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক ভালোভাবেই দেখে আর। তাছাড়া হলো যে আপনি যদি এই কেস কম্পিটিশনে একটু কাজ করেন বা কম্পিটিশন লঞ্চ করেন, তাহলে আপনি আসলে বিজনেস বা স্টার্ট আপ এই ব্যাপারগুলো সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন। কারণ আপনাকে এই কম্পিটিশনগুলো লঞ্চ করার জন্য আপনাকে এই জিনিসগুলো সম্পর্কে অনেক রিসার্চ করা লাগবে, অনেকগুলো জানতে হবে, অনেকগুলো কোম্পানি সম্পর্কে রিসার্চ করা লাগবে, কোনো টপিক সম্পর্কে অনেক ডিপ ডাইভ করা লাগবে। তাছাড়া হলো আপনি যখন আইডিয়া বিল্ড আপ করবেন, অবশ্যই আপনাকে ইনোভেটিভ হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। কারণ এক্সিস্টিং আইডিয়া যদি আপনি পুট করেন বা এক্সিস্টিং আইডিয়া দেন, তাহলে তো আসলে আপনি জিততে পারবেন না। আপনি যদি কোনো একটা কম্পিটিশন জিততে চান বা আইডিয়া কম্পিটিশন জিততে চান, তখন আপনাকে একটু ডিফারেন্টলি চিন্তা ভাবনা করতে হবে, কিছু ইনোভেশন আনা লাগবে, কিছু ক্রিয়েটিভিটি আনা লাগবে, যেটার মাধ্যমে আপনি আসলে তাদেরকে শোকস করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার আসলে রিকগনিশন এর রিওয়ার্ড। সো কেস কম্পিটিশনগুলো অনেক বেশি টাকা পয়সা পাওয়া যায়। রাইট নাও ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি বলি, যত কম্পিটিশন ডিবেট বা অন্যগুলোর থেকে এই কেস কম্পিটিশন অনেক বেশি টাকা পয়সা আছে। এটা দিন হলো 1 লাখ 1.5 লাখ টাকা নিচে আসলে খুব বেশি একটা কম্পিটিশন হয়। সবগুলোতে মোটামুটি 40-50 লাখ বা 1 লাখ 1.5 লাখ টাকার উপর আছে। এখন তো মেবি এনএসইউ ইএস একটা করতেছে 4 লাখ টাকা দিতেছে। সো এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় আর কি, ঠিক না আর কি। সো আইটি ক্লাবের পর 5 দিন পর নাও এটা 2.5 লাখ টাকা দিবে। সো হিউজ টাকা পয়সা আছে।
সো কেস কম্পিটিশন আপনি যদি করেন মোটামুটি লেভেলে যেতে পারেন, অ্যাটলিস্ট টাকা পয়সা ইনকাম করতে পারবেন কেস কম্পিটিশন করে ইনশাআল্লাহ। সো রিকগনিশনটা অনেক পাওয়া যায়, রিওয়ার্ড পাওয়া যায়। সো এখন আসি আমরা আসলে কোনো একটা প্রবলেম পাইলে আসলে জিনিসটাকে সলভ কীভাবে করবো আর কি। সো এটা যাওয়ার আগে আমি একটা প্রবলেম বলি, সেটা হলো যে ইউএনডিপি মানে ইউএনডিপি রিজনাল ইউএনডিপি আর কি, ওরা হলো ইথিওপিয়াতে একবার একটা গবেষণা করতে গিয়ে দেখলো ইথিওপিয়াতে আসলে বার্থ রেট অনেক বেশি, মানে জন্ম হার অনেক বেশি আর কি, মানুষজন অনেক বেশি বাচ্চা পয়দা করে। কারণ ওরা হলো গবেষণা দেখলো যে এখানে আসলে বার্থ রেট বেশি হওয়ার কারণটা কি। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে ওই ইউটোপিয়াতে বার্থ রেট বেশি হওয়ার কারণটা কি, এমনি র্যান্ডমলি চিন্তা ভাবনা করেন এখানে কেউ একজন দ্বারা করেন। পুরুষ মানুষের সংখ্যা বেশি। পুরুষ মানুষের সংখ্যা বেশি হলে বার্থ রেট বেশি হবে জিনিসটা এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কেউ কোনো রিজনেবল আনসার? শিক্ষার হার হতে পারে, দারিদ্রত্ব থাকতে পারে, ওদের জায়গা অনেক বেশি, জায়গা অনেক বেশি, গুড আনসার। তো ওরা যখন আছে বসে বেকারত্ব বেশি। হ্যাঁ, রিজন হতে পারে। তো ওরা যখন এখানে দেখলো যে না, তো ওরা আসলে ম্যাপিং করার চেষ্টা করে যে আসলে কোন কোন জায়গাতে আসলে বেশি। ওরা দেখলো যে কয়েকটি স্পেসিফিক জায়গাতে বার্থ রেট অনেক বেশি, ঠিক আছে। আরো ডিপ ডাইভ করলো যে এখানে আসলে কি সমস্যা দেয়নি। দেখলো যেসব জায়গাতে পানির সমস্যা আছে ওসব জায়গাতে বার্থ রেট অনেক বেশি, ঠিক আছে। তার মানে পানির সমস্যার সাথে বার্থ রেটের বেশি কি হতে পারে। ওরা আরো ডিপ ডাইভ করলো, জানতে পারলো যে ওসব অঞ্চলে পানি অনেক দূরে দূরে পায়, নলকূপগুলো অনেক দূরে দূরে। তো ওরা আসলে বাচ্চা পয়দা করে বা বাচ্চা বার্থ দেওয়ার যে বাচ্চাগুলোর কাছ থেকে ছোট হলে ওরা হলো পানি দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসে। তার মানে বাচ্চা পয়দা করে রিজনটা হলো যে পানি আনার জন্য। তার মানে তোমার যদি 5টা বা 6টা বাচ্চা থাকে কিন্তু 5-6 জন নেতারা ওদেরকে দিনে 4-5 বার পাঠাতে পারবে, ওরা হলো পানি নিয়ে আসবে। তার মানে ওই ফ্যামিলিগুলো পানি সার্কুলেট করার জন্য হলো বার্থ দিতেছে। তার মানে ওই সমস্যা ওই দেশে যদি আমি হলো বার্থ কন্ট্রোল করতে তাহলে আমাকে সলিউশনটা কি করতে হবে? পানি সমস্যা করতে হবে, পানি সমস্যা সমাধান করতে হবে। তার মানে ওইখানে আসলে ওরা অনেকগুলো নলকূপ দিয়ে দিছে ইউটিউবে থেকে, অনেকগুলো নলকূপ দিয়েছে আসলে মানুষজনকে, ও দেখবে যে 5-6 বছর পর বার্থ রেট কমে গেছে। তার মানে কোনো একটা প্রবলেম আমরা আসলে যে সার্ফেস লেভেল থেকে দেখি ওই প্রবলেমটা আসলে ওই জিনিসটা না, ওইটা প্রবলেমের মূলে আসলে অন্য কোনো কিছু জিনিস থাকতে পারে। আমরা সবসময় কোনো একটা সমস্যা যখন দেখি, সমস্যা আমরা আসলে সার্ফেস লেয়ারের সমস্যাটা দেখি, মূলে সমস্যাটা দেখি না। যেমন আমরা বলি আমরা এখন রুয়েটে পড়াশোনা করতেছি না, রুয়েটিয়ানদের কি কি সমস্যা বলেন তো? ক্লাসরুম নেই ভাই ভালো, ক্লাসরুম নেই, মেকানিক্যালের সি সেকশনে ক্লাসরুম নেই ভালো, আর সেকশন সি এই সেকশনে তো সবসময় ভালো লাগে। সি সেকশন ডি সেকশন তো এগুলো সেকশনের মধ্যে সেকশন পড়ে না আসলে, ল্যাবগুলো নাই না ঘোরা লাগে, ঘোরা লাগে বলতে দূরে দূরে। আরে ল্যাবে ক্লাস করেই বসে ল্যাবের ক্লাস করেন কি আপনারা? ক্লাসরুম সমস্যা আছে, এটা তো মেকানিক্যাল বা রুয়েটে সব। ভাই আপনি তাও তো ক্লাসরুম আছে, অনেক ডিপার্টমেন্টে তো ক্লাসরুম দাও নাই। আইপি ব্যাপারে বলি, আইপি হলো রুয়েট মেইন বিল্ডিং এর কাছে আমরা কাজ করি। সো এই জিনিসগুলো সো দেখতে পারবেন যে আপনাদের ক্লাসরুম বা এগুলো থেকে আসলে দেখবেন যে এখানকার যে ছেলেপেলেরা রুয়েটে যারা আসে আসলে রুয়েট তো কারোর ফার্স্ট চয়েস থাকে না, এখানে কারোর ফার্স্ট চয়েস রুয়েট থাকে না। সো এই মাইন্ডসেটের কারণে আসলে অনেকগুলো সমস্যা আমরা দেখি আর কি, বুঝতে পারছেন? তো ওটা সমস্যা আমরা সার্ফেস লেভেল না দেখে অনেক কিছু ডিপ ডাউন করে আসলে মূল জায়গাটা ধরতে হবে, তাহলে আমরা সলিউশন পাবো। তো এই জন্য হলো যেটা বলি যে সেটা আপনি যখন যে কেসটা হবে যে প্রবলেমটা হবে এটা আসলে অনেক ভালোভাবে পড়াশোনা করা লাগবে, সিচুয়েশনগুলো অ্যানালাইসিস করা লাগবে এবং রিসার্চ করা লাগবে। রিসার্চগুলো কিরকমভাবে করা লাগবে? আপনার গুগল, চ্যাটজিপিটি, ডিপসিক যেহেতু কিছু আছে বা ইউটিউব যে রিসোর্সগুলো আছে ওই রিসোর্সগুলো থেকে অ্যানালাইসিস করতে হবে, এই প্রবলেমগুলো কোথায় কোথায় হচ্ছে, কীভাবে এটা সলিউশন করা যায়। রিসার্চ ইজ দ্য কি ফর দ্য কেস কম্পিটিশন, কারণ রিসার্চ করার মধ্যে আপনি ইনোভেশন জানতে পারবেন, ক্রিয়েটিভিটি আনতে পারবেন। প্রবলেমটা আইডেন্টিফাই করা লাগবে এবং পসিবল সলিউশনের দিকে আপনার আগাইতে হবে। আর প্রবলেম আইডেন্টিফিকেশন বলে কি বলবো, শুধুমাত্র একটা প্রশ্ন করলে হবে না, অনেকগুলো প্রশ্ন অনেকগুলো ধাপে যেতে হবে। ওয়াই মানে প্রশ্ন করে যেতে হবে তাহলে আপনি আসলে মূল জায়গাটা যেতে পারবেন। তো এই জিনিসটা করার জন্য আমাদের কিছু টুলসগুলো দরকার, সেই টুলসগুলো আমরা জানবো। শর্ট অ্যানালাইসিস, তো কোহর শর্ট অ্যানালাইসিস বলছে, কিন্তু এটা হচ্ছে আসলে ডিবেটের স্টেক হোল্ডারের সাইজে। তো আমরা এখন একটা শর্ট অ্যানালাইসিস করবো, সেটা হলো আমাদের নিজেদের শর্ট অ্যানালাইসিস করবো, ঠিক আছে? আপনাদের সবার কাছে ফোন আছে না? ফোন বের করেন, ফোনের নোট বের করেন, নোট বের করে আপনার নিজেদের ইন্ডিভিজুয়ালি শর্ট অ্যানালাইসিস করেন যে আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, আপনার অপরচুনিটিস কি আছে, আপনার নিজের লাইফের থ্রেট কি আছে। এটা একটা একটা করে বের করুন যে আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, আপনার অপরচুনিটিস কি, আপনার থ্রেট কি।
অপরচুনিটি আছে আর কতক্ষণ লাগবে? দেখছেন? লুকে লুকে খাচ্ছেন। আরে ভাই, এটা দেখা দেখি কোনো বিষয় না। পরীক্ষা এরকম করে ভাই। Security ঠিক আছে। ভাই পরীক্ষা এরকম করে ইউনিভার্স নিজের অপরচুনিটি বলতে কি বুঝাইছে আসলে? অবশ্যই মানে তুমি কি কি অ্যাচিভ করতে পারো, মানে তোমার অ্যাজ এ তোমার যে রিসোর্স আছে ওই জিনিসটা তুমি আসলে কতটুকু অ্যাচিভ করতে পারো, ওই রিসোর্সে তুমি কতটুকু অ্যাচিভ করতে পারো। সাপোজ তোমার এখন পড়াশোনা হয়েছে যে তুমি সিজিপিএ 3.9 অ্যাচিভ করতে পারো, এটা একটা তোমার একটা অপরচুনিটি, তোমার এটা অ্যাচিভ হবে। জানাই জি ভাই পারবে ইনশাল্লাহ দৌড়াবো আর হয়েছে যা হবে তাদের একটা গিফট আছে, যে তাড়াতাড়ি করবে। হয়ে গেছে হয়ে গেছে Yes. হ্যাঁ তোমার জন্য আছে। কে আছে ধরতে পারবে সবার হয়ে গেছে মোটামুটি। এই ভাই আইডি কার্ড করো, তুমি সামনে আসো। ওইটি কি আইডি কার্ড করে মানে ঢুকা পাইবে না, এটা আজকে জাস্ট ফর ফ্লেক্স প্রোগ্রামে গেছিলাম তো। প্রোগ্রামে পর যাওয়া এই ইউনিভার্সিটি একটা স্কলারশিপ প্রোগ্রাম ছিল। ওইখানে কি আইডি কার্ড করা পাইবে? এমনি গেছিলাম। আইডি কার্ড করলে আমরা বুঝে গেলাম আছে। ও আচ্ছা। ভাই আরেকভাবে বোঝা যায় এই ব্যাগ থাকলে হ্যাঁ এই ব্যাগ থাকলে উদ্বাস উদ্বাসে ব্যাগ উদ্বাসে ব্যাগ। আমরা সবাই চাইতে পারছি উদ্বাসে ব্যাগটা আমরা সবাই জানি। এখন তো সবাই উদ্বাস করেন, এখন তো ওই যে এসিএস নাকি একটা কোচিং সেন্টার আছে ওইখানে করতে। না ভাই ইঞ্জিনিয়ারিং জন্য সবাই উদ্বাসী এসিএসও যায় বাট উদ্বাস উদ্বাসী এসিএস ক্লাস হ্যাঁ, হ্যাঁ। ভাবতেছি উদ্বাসে জয়েন হয়ে যাবো প্রমোশন করে জি কিউএন আছে অলরেডি হ্যাঁ হয়েছে হয়েছে জি, হয়ে গেছে হয়ে গেছে সবার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে জি ভাই উপরে নাম লেখো নিজেদের, ওই এর উপরে নাম লেখো, তোমার নামটা লেখো। নাম লেখছো নিজেদের? এখন একটু লিখছো? নাম লিখতে তো কোনো নিজেদের নাম লেখো, নিজেদের নাম লিখছো? ভাই এখন হলো তোমরা সুইচ করো, তোমারটা তোমাকে দাও, তোমারটা তোমাকে দাও। কি রে ভাই ভাই অন্য কোনো কিছু দিয়ে না, কেউ কারা দেখবে শুধুমাত্র নোটে, অন্য কোনো সুইচ করো, সুইচ করো। তোমরা তিনজনের সুইচ, তোমারটা তুমি দাও, তোমারটা তুমি দাও। শেষ। নেট হ্যাঁ
এই ওটা তো update করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শেষ হয় না ও শেষ হয়ে গেছে? হ্যাঁ। তোরটা দে ভাই, দেন এখন ভাই, দেখছেন এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, দেখছেন? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি বলতে থাকো। ভাই পড়া লাগবে কেন ভাই? হ্যাঁ? পড়াই কি লাগবে? হ্যাঁ, হ্যাঁ, বড় ভাই। এটাই তো মজা, আমরা 8 জন আছি না, আমরা তো 8 জন আছি না, এখানে তো সবাই ফ্রেন্ড না? কারণ না কমফর্টেবল আছে, সবাই কনসেন্ট নিয়ে নিচ্ছে আবার। কনসেন্ট একটা বিগ ইস্যু এখন। তাহলে আবার বলবেন যে ভাই কনসেন্ট ছাড়া। আচ্ছা ভাই, বাকি দুটা পড়া পর ভাই পরে আমারটা পড়ে। না, তোমারটা সবাই এই বড় বড়। পর সমস্যা। হ্যাঁ। নতুন কথা নাম্বার 1 কমিউনিকেশন ভালো, ইন্ট্রোভার্ট না। নাম্বার 2 জিনিস কম মনে থাকে। জিনিস মানে স্ট্রেংথ কি ওইটা? আমরা একটু দেওয়া আছে একটা বেশি নেই। তারপর weakness উইকনেস, টা জিনিস কি? কম মনে থাকে। তারপর অপরচুনিটিস, আরজে পাবলিক স্পিকার। আচ্ছা, আর রেডিও রেডিও থ্রেটস, পাবলিক স্পিকিং এ কোনো কিছু ভুলে যাওয়া, ইমোশনালি হার্ট হতে পারি। এরপর তোমার আচ্ছা রাঙ্কিটা পড়বো। এটা কাজ এটা ওর এটা আমার। সিয়াম। আচ্ছা সিয়ামের লেখা ছিল স্ট্রেংথ হচ্ছে হলো হার্ড ওয়ার্ক করে নতুন কোনো নতুন জিনিস শিখতে চায় মেন্টালিটি। আর উইকনেস হচ্ছে হলো নট এনাফ ডিসিপ্লিন, অর্গানাইজ করতে পারি না, ইন্ট্রোভার্ট। তারপর হচ্ছে হলো কোথায় কি ছিল, অপরচুনিটিস হচ্ছে হলো ভালো করে পড়াশোনা করলে বিদেশ যেতে পারবো কম টাকায়। আর হচ্ছে হলো ট্রেডস হচ্ছে হলো ডিসিপ্লিন না থাকায় সব কিছু বাদ বলেছে। আচ্ছা সবকে নষ্ট হয়ে যেতে হ্যাঁ পারে। সব নষ্ট হয়ে যাবে। বলি সেটা কি পড়তে পারতেছ না? পড়তে পারতেছি না তো। ঠিক আছে, এটা একটা জিনিস যে তোমার লেখা পড়তে পারতেছ না। মানে লিখছিলাম হ্যাঁ। তারপর স্ট্রেংথ হচ্ছে কনসেন্ট্রেশন, প্রেশারফুল মানে হ্যান্ডলিং। মানে কনস্টিটিউশন কি ও রাখতে পারে? হ্যাঁ, তারপর হচ্ছে প্রেশার হ্যান্ডেল করতে পারে। তারপর ডিসক্রাইব এনি ইভেন্ট অর সিচুয়েশন শর্টলি। তার উইকনেস হচ্ছে নার্ভাসনেস, এর বিট ল্যাক অফ কনফিডেন্স। অপরচুনিটি হচ্ছে ইফিশিয়েন্টলি ডান এনিথিং, গোয়িং অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, টিম ম্যানেজমেন্ট। আর থ্রেট হচ্ছে ব্রেকডাউন। অপরচুনিটি। না, হ্যাঁ অপরচুনিটি। আচ্ছা, থ্রেড থ্রেট হচ্ছে ব্রেকডাউন। মেন্টাল ব্রেক। মেন্টাল গ্রেট গ্রেট, ঠিক আছে। হ্যাঁ। তো চেঞ্জ করছি শেষ করে নেবে, চেঞ্জ করে একদম ভাই। ওরা ভাই এডিট করলে তখন ভাই এটা মানতে পারবো না ভাই। এটা তো মার্ক নাই, মার্ক থাকে মার্ক কেটে দিতাম, জিরো দিয়ে দিতাম। আমি বলো, ওর হচ্ছে স্ট্রেংথ হচ্ছে অ্যানালাইজ সামথিং। ওর নামটা কি? ওর নামটা বলো, নামটা আমি জানি। এর তো নাম লিখে নি কেন? ওয়ালি। ওয়ালি। এই ভাই তোমার নাম কি? আমার নাম হ্যাঁ। সাব্বির ইসলাম। সাব্বির। রোহান। রোহান। তোমার? সিয়াম। হ্যাঁ? সিয়াম। সিয়াম। ওর নাম হচ্ছে ওয়ালি। ওর হচ্ছে স্ট্রেংথ হচ্ছে অ্যানালাইজ সামথিং। অ্যানালাইজ করতে হবে ভালো। আর হচ্ছে উইকনেস হচ্ছে কনসিস্টেন্সি ইন লার্নিং। ইনকনসিস্টেন্সি অনেক বলতে হবে ও তুই ইনলেগেশন তো। আর হচ্ছে অপরচুনিটিস হচ্ছে টু বি স্টেবিলাইজড অ্যাজ এ রিসার্চার। রিসার্চার। গ্রেট গ্রেট। আর থ্রেটস হচ্ছে দি টেন্ডেন্সি অফ নেটওয়ার্কিং। তোমার ওরটা বলো। ওয়ালি। আলসাদিক হ্যাঁ। অর্গানাইজিং স্ট্রেংথ, আর উইকনেস হচ্ছে সাম ইনস্ট্যান্ট প্রবলেম, আর অপরচুনিটিস হচ্ছে এইচআর। এইচআর। এইচআর তো মা এইচআর। মানে কি? এইচআর হিউম্যান মানে হিউম্যান রিসোর্স। হিউম্যান কোন জায়গায় পড়াশোনা করছো? মানে কোন ডিপার্টমেন্টে? সিভিল। সিভিলে। তারপরে থ্রেডস হচ্ছে রেস্ট। আমি তো এইচআর এর গাইডলাইন এটা জানো। ভাই আমরা তো ওটা HR এর গাইডলাইন। ফ্যামিলি বিজনেস তো ও আচ্ছা, তোমার মানে ভাই এখানে এইচআর নাকি? জব তো দিও আমাদের। দিও ভাই, দিও ভাই, মেকানিক্যাল আসি ভাই। জব তো জব পাবো না ভাই। না তো। অনেকে এখন তো কলেজে ডাকে না। এই ভাই হয় না তো, বলে তো সব। ওর উইকনেস কি? উইকনেস বাই রেস্ট। আচ্ছা উইকনেস তো ভাই সাম ইনস্ট্যান্ট প্রবলেমস। মানে ভাই মাঝে মাঝে কিছু প্রবলেম আসে, সে সময় সলভ করা হয়, পরে যাই চিন্তা করি যে আসলে এর থেকে আরো বেটার ওয়েতে সলভ করা যায়, কিন্তু ওই ইনস্ট্যান্ট আসার কারণে ওই হালকা একটু চিন্তা ভাবনা অনেক আর থ্রেড 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 হচ্ছে ভাই রেস্ট। রেস অনেক বেশি রেস না। রেস বলতে রেসটা একটু কম হয় আর কি। রেসটা কম, এটা থ্রেড না। বুঝিনি আচ্ছা ঠিক আছে। গ্রেট গ্রেট। হ্যাঁ তোমাদের ভাই। ওরা এডিট করছে ভাই অনেক আমাদের সাথে। নাম লিখে নিন। সারোয়ার। নাম হচ্ছে সারোয়ার। স্ট্রেংথ হচ্ছে ওয়ার্কিং ক্যাপাবিলিটিস, উইকনেস হচ্ছে স্পিকিং, অপরচুনিটিস হচ্ছে ওয়ার্কিং ফিল্ড গেইন, আর থ্রেড হচ্ছে নার্ভাস।
স্ট্রেট হচ্ছে নার্ভাস। নার্ভাসনেস। নার্ভাস। আর স্ট্রেংথ স্ট্রেংথ হচ্ছে ওয়ার্কিং ক্যাপাবিলিটিস। মানে ওয়ার্কিং ক্যাপাবিলিটি অনেক বেশি, মানে অনেক কাজ করতে হবে, ওয়ার্কলোড নিতে হবে। और नाम হচ্ছে আপনাম সাকিব और স্ট্রেংথ হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস এন্ড রোবোটিক্স और উইকনেস অ্যাটেনশন। অ্যাটেনশন কি বেশি না কম? উইকনেস কম। আর অপরচুনিটিস হচ্ছে ক্লাব এন্ড পিপল। ক্লাব এন্ড পিপল। আর থ্রেট হচ্ছে সিজিপিএ। জিপিএ থ্রেড, মানে জিপিএ কম হবে এটা কি বলতে চাচ্ছ? কিন্তু পরীক্ষাটা হবে সেমিস্টার। আচ্ছা ঠিক আছে, ওকে দেখতে তুমি অনেক ভালোভাবে নিজেদেরটা ফোন ফিনিশ করে ফেলো। সো এইভাবে আমরা যেরকম ভাবে আমরা নিজেদের শর্ট অ্যানালাইসিস করলাম, চেষ্টা করলাম যতটুকু করার আর কি। যেভাবে যে কোনো ধরনের কোম্পানি যে প্রবলেমটা থাকবে, যে সিচুয়েশনটা থাকবে, সিচুয়েশনটা শর্ট অ্যানালাইসিস করা লাগবে। যে সিচুয়েশনটার স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি বা থ্রেট কি। কোনো একটা কোম্পানিতে যদি কোনো একটা ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছি, তো ইমপ্রুভমেন্টটা করলে ওই কোম্পানিতে আসলে বেটারমেন্ট হবে কিনা। যেমন কোনো একটা কোম্পানিতে কোনো একটা ফ্যাক্টরিতে মনে করেন যে আমি অনেক ফায়ার স্কিল অনেক সাস্টেনেবল অনেক এলিমেন্ট যুক্ত করবো আর কি। আর এগুলো করতে কি খরচ হবে না কোম্পানির খরচ করতে গিয়ে যেমন এমন হয় যে আমার কোম্পানির লাভ হচ্ছে না, তাহলে তার লাভ নেই। তো এমনভাবে করা লাগবে যে কোম্পানি যাতে বেনিফিটেড হয়, মানে আলটিমেট বেনিফিট আর যে কম রিসোর্সে আমি যাতে বেনিফিট আনতে পারি। তো এইভাবে করা লাগবে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, যেগুলো একটা কোম্পানি করতে হবে। তো আপনাদের একটা কাজ থাকবে যে আপনাদের আশেপাশে যেগুলো একটা কোম্পানি আছে, আপনার ডিপার্টমেন্টের সাথে কোনো একটা কোম্পানি আপনারা হলো শর্ট অ্যানালাইসিস করবেন। তো মেকানিক্যালে যদি মানে বাংলা গেটের নাম শুনছেন? বাংলা গেট কি করে বলেন তো? বাংলা গেট যে কনস্ট্রাকশনের কাজে বিভিন্ন যে ট্রেন আছে, হেভি মেশিনারিজ বানায়। তো বাংলা গেটের শর্ট অ্যানালাইসিস করতে হয়। আপনি যে সিভিল আছে, সেলটেক কোম্পানি আছে না, সেই কোম্পানি সে কস্ট মানে অ্যানালাইসিস করবে যে ওদের শর্ট অ্যানালাইসিস যে ওই কোম্পানিটার কোন স্ট্রেংথ থাকে, ওদের উইকনেসগুলো, ওদের অপরচুনিটিসগুলো। প্রতিটা কোম্পানিরই স্ট্রেংথ আছে, উইকনেস আছে, অপরচুনিটি, থ্রেট আছে। দুনিয়া যত বড় কোম্পানি থাকে, সব কোম্পানির একটা উইকনেস আছে, একটা থ্রেটও আছে। ওদের প্রতিনিয়ত থ্রেট এবং উইকনেস কি কম্পেনসেট করে রাখতে হয়, নাহলে তো তারা আসলে রান করতে পারবে না। সো এই জিনিসগুলো দেখতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে বেস্ট অ্যানালাইসিস। সো এই জিনিসটা হলো কোনো একটা সিস্টেম যখন আমরা কোনো একটা দাঁড় করাবো, এটা হলো কোনো একটা সিস্টেমের জন্য। সিস্টেমের জন্য আমাকে আসলে 4-5টা মেকানিজম মনে রাখতে হবে যে এই জিনিসটা পলিটিক্যাল সিচুয়েশনটা কিরকম, ইকোনমিক্যাল সিচুয়েশন কিরকম, সোশ্যালি কতটুকু ইম্প্যাক্ট করবে, টেকনোলজিক্যালি কতটুকু ইম্প্যাক্ট করবে, লিগালি কি কি ব্যারিয়ার থাকতে পারে, এবং একটা এনভায়রনমেন্টালি কি কি ইম্প্যাক্ট থাকতে পারে। মানে আমি যদি কোনো একটা নতুন আইডিয়া আনি, এই নতুন আইডিয়ার ক্ষেত্রে আমার এই 6টা জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসটা পলিটিক্যালি কোনো হ্যাম্পার করবে কিনা, ইকোনমিক্যালি হ্যাম্পার করবে কিনা। যেমন মনে করেন আমরা যখন ইভি সিস্টেম আনি বাংলাদেশে, ইলেকট্রিক্যাল ভোটিং মেশিন যখন আনা হলো, এই জিনিসটার সাথে কিন্তু পলিটিক্যাল অনেক বেশি ব্যারিয়ার আসছে। আর পলিটিক্যাল দলগুলো কি চাইছে? ইভি চায় না, ইভি কিন্তু পলিটিক্যাল দলগুলো চায় না। একটা দুটো চাইছে, আওয়ামী লীগ আনতে চাইছে, কিন্তু তখন বিএনপি মানা করছে যে না, ইভি দিতে হয় তাহলে কি হবে, এনে আরো দুর্নীতি বেশি হবে, ডিজিটাল দুর্নীতি হবে। তার মানে কোনো সিস্টেমের ক্ষেত্রে অনেক সময় সিস্টেমের ক্ষেত্রে পলিটিক্যাল ব্যারিয়ার আপনার থাকতে পারে। পাশাপাশি আপনার ওটা ইকোনমিক্যাল ব্যারিয়ার থাকতে পারে, যে ইকোনমিক্যালি সাস্টেন হবে কিনা। হইতে পারে যে এটা এখনো তো অনেক বেনিফিট হবে, কিন্তু 5, 10 বা 15 বছর পরে এটা অনেক বেনিফিট দিতে পারে। তাছাড়া সোশ্যালি এই জিনিসটাকে আসলে অ্যাডপ্ট হবে কিনা। কারণ অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমরা এখন নেই, কিন্তু এই জিনিসগুলো এখনো তো অ্যাডাপ্টেশন আনতে আসতেছে না, কিন্তু ইন ফিউচার হয়তো এটা সোশ্যালি অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। টেকনোলজিক্যালি, লিগালি, যেমন লিগাল অনেক ব্যারিয়ার থাকতে পারে। যেমন বাংলাদেশে এখন কিন্তু ক্রিপ্টোকারেন্সি আসে না, জানেন তো মনে। সো ক্রিপ্টোকারেন্সি যে কোনো অ্যাপস কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ইলিগাল। কিন্তু আমরা কি বিশ্বাস করি যে আরো 10 বছর পরে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আসবে, তখন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যত অ্যাপস আছে বা ওদের এই রিলেটেড যত বিজনেস আছে, ওগুলো তখন কি হয়ে যাবে, বাংলাদেশে লিগাল হয়ে যাবে। তো ট্রেডিং কি হয়ে যাবে বাংলাদেশে লিগাল। মানে কেউ ট্রেডিং করছেন ধারণা আছে? ফেসবুকে মানে ক্লিক বেট আছে না, যে ট্রেডিং করে এত টাকা ইনকাম করছে। এবং বাইরের দেশে কিন্তু ইউএস, আমেরিকাতে কিন্তু এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে মানুষজন করে, এবং এটাতে অনেক টাকা পয়সা ইনকাম করে স্টুডেন্টরা, ট্রেডিং করে। বাংলাদেশে তো ট্রেডিং আসলে শেয়ার মার্কেট খুব বেশি বাড়ছে, মানে আসলে কোনো খুব বেনিফিট নেই। এটা হলো ওই 10 মডেল ব্যবহার যারা আছে তারা এগুলো টাকা পয়সা ইনকাম করে। আমরা যে আমাদের মধ্যে স্টুডেন্ট আছে তারা ট্রেডিং করে লাভ হয় না। কিন্তু নিয়ার ফিউচারে কি ট্রেডিংটাও বাংলাদেশে আসবে এক সময়, এবং এটা থেকেও গিয়ে এইগুলো এক সময় কি হবে, এটা বিজনেসে দাঁড় করা হবে। তো এই বিজনেসগুলো, এই জিনিসগুলো হলো আমাদের রাখা লাগবে। এরপর এই জিনিসটা হলো আপনার একটা ছোট দিতে পারেন, এটা বিজনেস মডেল ক্যানভাস। এই জিনিসটা হলো ছোট রাখতে হবে। এটা হলো যে কোনো একটা বিজনেস করার ক্ষেত্রে, যে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে অ্যানালাইসিস করার জন্য এই জিনিসটা হলো একটা ম্যাপ। এই ম্যাপটা যদি আপনার কোনো একটা জিনিসের ক্ষেত্রে ক্লিয়ার হয়, তাহলে আপনি আসলে যে কোনো বিজনেস বা যে কোনো সিস্টেমে পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারবেন। কারণ এর মাধ্যমে আপনি কি জানতে পারেন এই বিজনেসের কি পার্টনার কারা কারা, কি অ্যাক্টিভিটিস কি হয়, ভ্যালু প্রপোজিশন কি হয়, কাস্টমার রিলেশনশিপ
কি হয়, কাস্টমার সেগমেন্ট কিভাবে ভাগ করবেন আপনি, কি রিসোর্স কারা, কস্ট স্ট্রাকচারগুলো কিভাবে হবে, আপনি বিজনেসগুলো থেকে কিভাবে রেভিনিউ জেনারেট করবে, এই জিনিসটা মানে এই একটা সাইড থেকে বা একটা জিনিস থেকে আপনার পুরো একটা বিজনেস সম্পর্কে একটা সুন্দর আইডিয়া চলে আসবে। তো আমরা এখন একটা বিজনেসের দেখি, আমরা যারা নামে কোম্পানিটার নাম তো সবাই শুনছেন, নাকি যারা প্যান্ট ডল গার্মেন্টস টপ লেভেলের কোম্পানি আছে, এই কোম্পানিটার একটা বিজনেস মডেল ক্যানভাস আমরা যদি যে ওদের কি পার্টনার্স কারা, ওদের হলো প্রোভাইডার যারা থাকে এবং হোল্ডিং কোম্পানি যারা হলো তাদের থেকে হলো জিনিসপত্র নেয়। যারা কোম্পানি হলো অনেকগুলো কোম্পানির জন্য আসলে জিনিসপত্র বানায়, গার্মেন্টস প্রোডাক্ট বানায়, পুমা বা অনেক বড় বড় কোম্পানি, ওদের নিজেদের যেমন আউটলেট আছে, নিজেদের যেমন আছে, অন্যান্য কোম্পানিগুলোর জন্য ওরা অনেক মানে কাপড় চোপড় প্রোভাইড করে। তাদের কি অ্যাক্টিভিটিসগুলো কি, তারা যেমন ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, রিটেল প্রসেস, তাদের ডিজাইনগুলো ইউনিক, তাদের যে ডিজাইন তারা নিউ ডিজাইন ইন্ট্রোডিউস করে। তো এটা তাদের হলো কি অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে, তারা ম্যানুফ্যাকচারিং, রিটেল প্রসেসে করে, সেল করে, থার্ড পার্টি ম্যানেজমেন্টের মাধ্যমে অনেক সময় করে, এবং চ্যানেল এবং লজিস্টিক্যাল মাধ্যমে করে। তাদের ভ্যালু প্রপোজিশনগুলো কি, তাদের ফ্যাশনেবল ক্লথ, তাদের অ্যাক্সেসরিজ, তাদের গ্রেট ই কমার্স এক্সপিরিয়েন্স, তারা বাইরের দেশে হলো ই কমার্স সাইডে হলো সবচেয়ে বেশি কাপড় চোপড় সেল করে, তাদের ফ্ল্যাগশিপ স্টোর এক্সপিরিয়েন্স আছে তাদের, এবং তারা ফাস্ট ফ্যাশন প্রমোট করে। ফাস্ট ফ্যাশন কি হলো, আমাদের কি এখন আগে হলো ফ্যাশনের সময় হলো 3-4টা সেশনে মানুষের কাপড় চোপড় কিনতো, আর এখন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইভেন্টে কাপড় চোপড় কিনতো। ওরা ফাস্ট ফ্যাশনের জন্য ওরা এরকম কাপড় চোপড় প্রোভাইড করে আর কি, মানে তাদের স্টোরে গেলে আপনি প্রতিনিয়ত 1-2 মাস পর নতুন নতুন কাপড় চোপড় দেখতে পারবেন আর কি। তারপরে হলো কাস্টমার রিলেশনশিপ আছে তাদের, কিভাবে করে তারা কাস্টমার সেগমেন্টগুলো তারা কিন্তু তাদের মেন, উইমেন, চিলড্রেন এরকম 3টা ধাপের জন্য তারা নিজের প্রোডাক্ট বানায়। তাদের চ্যানেলগুলো কি, তারা কি মাধ্যমে তারা সেল করে, তারা ডিরেক্ট স্টোরের মাধ্যমে সেল করে, অনলাইনের মাধ্যমে সেল করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল করে। তাদের কি রিসোর্সগুলো কি তাদের বিজনেসের, তারা হলো স্টক কিনা আছে, তাদের হলো ইউএসএ মার্কেটে স্টক কিনা আছে, লার্জেস্ট নেটওয়ার্ক অফ স্টোরেজ, স্ট্রং ব্র্যান্ড, লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন ইনফ্রাস্ট্রাকচার। তাদের যেহেতু অনেক বড় কোম্পানি, তারা তাদের সব দেশে স্টোরেজ আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, শিপিং আছে, এই জন্য তাদের অনেক বিজনেসগুলো অনেক ইজি হয়। তাদের কস্টগুলো কি কাজে যায়, যেমন তাদের ফিক্সড কস্ট কিছু আছে, যেমন রেন্ট, পেরোলে যায়, আর ভেরিয়েবল কস্টগুলো তাদের কিছু যায়, যেমন তাদের জন্য কাপড় চোপড় বানাইতে তাদের কিছু ভেরিয়েবল কস্ট যায়। আর তাদের রেভিনিউ স্ট্রিম হলো কাপড় টাপড় সেল করে যে পরিমাণ টাকা ইনকাম করে। সো এটা দিয়ে আমরা কিন্তু মোটামুটি যারা কোম্পানিটার মোটামুটি একটা বেসিক আইডিয়া পাই গেলাম। সো এখানে যেটা আসে সেটা হলো আমাদের যে নতুন আইডিয়া যেটা আসবে, এই আইডিয়াটাকে আমরা মূলত 4টা ভাগে ভাগ করে সুন্দর করব। যে আইডিয়াটা যে প্রবলেমটা সলভ করবো এটা আমরা ক্লিয়ার এবং কনসাইজ ওয়েতে হলো দিব, মানে ছোট হবে বাট সুন্দর এবং ক্লিয়ার, মানে যে কেউ যাতে বুঝতে পারে, বুঝতে পারছেন, এমন ভাবে করবো যাতে কোনো ইঞ্জিনিয়ারের দরকার নাই বা কোনো একটা স্পেশালাইজ মানুষ লাগবে এটা বোঝার জন্য, যে কোনো সাধারণ মানুষের পক্ষে যাতে এই জিনিসটা বোঝা সম্ভব হয়। ভিজুয়ালাইজ করতে হবে। আমরা যারা ইঞ্জিনিয়ার আছে, আমরা যে কোনো একটা ভিজুয়ালাইজ করে সুন্দর হতে হবে। আপনি শুধুমাত্র লিখে দিলেন তাহলে তো হবে না, আপনি কিছু গ্রাফ, ছবি, গ্রাফ এগুলো ইউজ করে সেগুলোকে বুঝাইতে হবে। প্রেজেন্টেশন স্লাইড যেমন বানাইতে হবে না, তো কেস কম্পিটিশন বা এই যেগুলোতে স্লাইডগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনাকে অনেক তথ্যগুলোকে অনেক ভিজুয়ালাইজ করাইতে হবে, ছবি আঁকলে ছবি আঁকতে হবে, বা হলো কোনো ম্যাথমেটিক্যাল ডাটা থাকলে এগুলোকে এক্সেলের মাধ্যমে গ্রাফ প্লট করতে হবে, বার চার্ট বা বিভিন্ন ধরনের ডাটা দিয়ে এগুলোকে ভিজুয়ালাইজ করাইতে হবে। আর হলো স্টোরি টেলিং করা লাগবে। আপনি যখন এই গল্পটা বলবেন, প্রথম থেকে একটা স্টোরি টেলিং এর মধ্যে যেতে হয়, মানে কোনো একটা জিনিস প্রবলেমকে যখন সলভ করতে হলে তার মনে হয় একটা গল্পের মতো সলভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর হলো অবশ্যই এটা ক্রেডিবিলিটি থাকতে হবে, এভিডেন্স অফ বিল্ড ক্রেডিবিলিটি, মানে এই জিনিসটাতে আপনার এই এভিডেন্সটা থাকা লাগবে। রিসার্চের ক্ষেত্রে আমাকে রেফারেন্স লাইন এই জিনিসগুলো আসলে থাকা লাগবে। তারপর একটা জিনিস আছে সেটা হলো ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এটা এই ফিনান্সিয়াল অ্যানালাইসিস একটা বড় ক্লাস না যায় দুটো বিজি করার জন্য, যে কোনো ক্ষেত্রে আর কি। সো মোটামুটি যদি বলি যে কোনো একটা বিজনেস বা কোনো একটা সলিউশন ক্ষেত্রে আমার হলো ফিক্স বা ভেরিয়েবল কস্ট জানা লাগবে। কোনো একটা বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে আমাকে কিছু কিছু কস্ট থাকে, ফিক্স কস্ট। যেমন সাপোজ আমি একটা ফুড পান্ডারের মতো নতুন একটা অ্যাপ খুলতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমার কি কি ফিক্স কস্ট জানা হবে? ফিক্স কস্ট লাগবে বলে স্যালারি দেওয়া লাগবে, স্যালারি, বাইকের তেল না, মানে আমাকে প্রথমেই একটা মোবাইল অ্যাপস লাগবে, একটা 24/7 একটা অফিস লাগবে আমার, যেখানে মানুষজন ট্রেডিং করবে, এরকম ভেরিয়েবল করে আমার অর্ডারের উপর আসবে। এখন যে আপনি তেলের কথাটা যে বললেন, মোটরসাইকেল তেল, এই জিনিসটা কি এটা ভেরিয়েবলের উপর না? আমার যদি 10টা ডেলিভারি হয় তাহলে আমার 10 বার যাওয়া লাগবে, আমার 100টা হলে কি হবে? 100 যাওয়া লাগবে। এই জিনিসগুলো কিন্তু ভেরিয়েবল। কিন্তু আমার যদি একটা অর্ডার না আসে, তারপরে কি আমার এক্সট্রা রান রাখা লাগবে আর অফিসে চালানো করা লাগবে, তাহলে ওইটাই কি আমার ফিক্স। আমার যদি 1 টাকার বিজনেস না হয়, আমার কিছু জিনিস ফিক্স করে ধরাই লাগবে। ও বিজনেস করার বুঝার কথা যে স্যালারি স্ট্রাকচারটা থাকে, বিল্ডিং এর রেন্ট, এই জিনিসগুলো কি ফিক্স, মানে ওই বিদ্যুৎ, মানে আমার যদি কোম্পানি 1 টাকাও ইনকাম না করে তারপর আমার প্রতি মাসে সেই টাকাটা দেয় লাগবে, ওগুলোকে আমরা ফিক্স করে বলি। আর যদি বিজনেস রান হয়, বেশি প্রোডাক্ট হলো যেগুলো আসবে সেগুলো হলো ভেরিয়েবল কস্ট।
আর বিজনেস যখন আমরা ব্রেক ইভেন পয়েন্টটা কী হবে, আমি যে ইনভেস্টমেন্ট করছি ওটা ওই টাকাটা যেন আমি উঠানোর চেষ্টা করবো, ওই যে পয়েন্টে যে উঠবে টাকাটা, যে যত বছরই লাগুক ওই পয়েন্টটাকে আমরা কি বলি ব্রেক ইভেন পয়েন্টে। যেমন আমি বিজনেসে মনে করি 10 কোটি টাকা ইনভেস্ট করছি, আমি 3 বছর পর ওই 10 কোটি টাকাটা লাভ করতে পারছি, তার মানে ওই পয়েন্টে 3 বছরটা আমার জন্য কি হবে ব্রেক ইভেন পয়েন্ট হবে, ওই পয়েন্টে যে আমি দেখতে হবে। তো আমার আইডিয়ার ক্ষেত্রে আমাকে ওই পয়েন্টটা দেখাইতে হয় হাইপোথেসিক্যালি যে আমি এই পয়েন্টে যাই ইনভেস্টমেন্টটা এই জিনিসটা রিচ করতে পারবো। ক্যাশ ফ্লো এখানে আছে, তো এই যেগুলো আমরা পরে আলোচনা করবো যখন আমরা এখন তো ছোট আলোচনা করবো, পরবর্তী আলোচনা করবো অ্যানালাইসিস নিয়ে। এই জিনিসটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এখন ডিবেটের ক্ষেত্রে ডিবেটের টিমমেট চুজ করা আপনার কাছে ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে, বা হয়তো থাকে না, ক্লাব থেকে আমরা দিয়ে দিই যে এই তিনজনটা ডিবেট করবে, কিন্তু কেস কম্পিটিশনের ক্ষেত্রে আপনার কাছে ফ্লেক্সিবিলিটি থাকে, আপনার আসলে তাদের মিলে কাজ করতেছে। তো আপনি যখন কেস কম্পিটিশন করবেন তখন এই 5 রকমের মানুষজন আপনার আসলে থাকাই। এখন এই 5 রকমের মানুষজন কি, একজন হবে টেকনিক্যালি এক্সপার্ট মানুষজন লাগবে, একজন ভালো ডিজাইনার লাগবে, একজন আইডিয়া জেনারেটর লাগবে, একজন রিসার্চার লাগবে এবং একজন ইভালুয়েটর লাগবে। এখন ইন্ডিভিজুয়ালি একজন মানুষের 2-3টা রোল থাকবে, যেমন এমন হতে পারে যে একজন মানুষ যে আইডিয়া জেনারেটর সেই হলো রিসার্চার, হ্যাঁ, আর তোমার যে মনে করো ডিজাইনার সে হলো ইভালুয়েটর, সে হলো টেকনিক্যাল। বাট যে 3জন বা 4 জনের টিমই হোক, এই 3জন 4 জনের টিমে এই 5টা রকমের ক্যাটাগরি মানুষজন থাকাই লাগে। এখানে দেখেন আমি এখানে সিস্টেমেটিক ওয়েতে আমি আইডিয়া জেনারেটরটাকে অনেক করে দিচ্ছি, কারণ এটা আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস। কারণ বিজনেস কেস কম্পিটিশন হোক বা যে কেস কম্পিটিশনই হোক, মূল জিনিসটা হলো আইডিয়া। আর আপনার বেশিরভাগ মার্কিং থাকবে আইডিয়ার উপর, তো যে আইডিয়া জেনারেটর হবে সে সবচেয়ে বেশি এবং এটা ইম্পর্টেন্ট থাকে। এবং এই আইডিয়া জেনারেটরের কাজটা প্রতিটা পার্সনেরই করা হয়, প্রতিটা মানুষেরই আইডিয়া জেনারেটরের কাজ করা হয়। অ্যাটলিস্ট যদি আইডিয়া জেনারেট না করতে পারে, ওর আইডিয়া ইভালুয়েট করা লাগবে যে ওর আইডিয়ার ভুলটা কোথায়, বা ও একটা আইডিয়া দিল ওই আইডিয়াটাকে আপনার মাথায় দিয়ে ইমপ্রুভ করা হয়, বুঝতে পারতেছেন? যেমন মনে করেন ফুড পান্ডা কি হয়, ফুড পান্ডা আপনাকে হলো রেস্টুরেন্ট দিচ্ছে না, আপনার এমন একটা আইডিয়া বের করে যে আইডিয়াটা কি মানুষের বাসা বাড়ি যায়, যারা বাসা বাড়ি যে খাবার আছে ওই খাবারগুলো পর্যন্ত রেস্টুরেন্টের মধ্যে সেল করা যায়। জোম্যাটো আছে ইন্ডিয়া, হ্যাঁ টমেটো আছে, এই যেগুলো বাংলাদেশে এস্টাবলিশ বাট বাংলাদেশে আনা যায় কিনা, বাংলাদেশে কি প্রবলেম ফেস করতে হবে এই জিনিসগুলো আর। সো এই জিনিসটা তো ডিজাইনার লাগবে, কারণ আপনাকে সাইট বানাইতে হবে বা ভিজুয়ালস দিতে হবে, এগুলোর জন্য ভালো ডিজাইনার লাগবে, রিসার্চার লাগবে, কারণ ভালো রিসার্চ করা লাগবে, কারণ আপনি যদি ইনোভেশন আনতে চান বা ক্রিয়েটিভ হইতে চান একটু রিসার্চ করা লাগবে, ওরা টেকনিক্যাল এক্সপার্ট লোকজন লাগবে আর ইভালুয়েটর লাগবে। তো এই জিনিসগুলো হলে মোটামুটি একটা টিম হয়ে যাবে। এই টিমটা এবং টিমটা চেষ্টা করবো যে টিমটা ওই টিমটা 3-4টা কম্পিটিশন করা, তাহলে আপনারা আসলে হয়তো প্রথম 1-2টা পাবেন না, বাট পরবর্তীতে ভাই এই রিসার্চার জিনিসটা কিভাবে হবো, মানে রিসার্চার হবে জিনিসটাই হবে যে কোনো টপিক সম্পর্কে, মানে সাপোজ মনে করেন ইউনিলিভারের কোনো একটা কোম্পানি, ইউনিলিভারের একটা প্রবলেম আসে, তো আপনি ইউনিলিভারকে সার্চ দিবেন, ইউনিলিভারের অ্যানুয়াল রিপোর্ট পাওয়া যায়, প্রতিটা কোম্পানির বাংলাদেশে যারা লিস্টেড কোম্পানি আছে তাদের অ্যানুয়াল একটা রিপোর্ট আছে, ওই রিপোর্টে আরো 500-600 পেজ থাকে, ওই পেজে ওরা ওদের বিজনেসের কি কি লাভ হয়েছে ক্ষতি হয়েছে সবগুলো দেয় আর কি, বুঝতে পারছেন? সো ওই জিনিসগুলো একটু পড়াশোনা করা লাগবে, ওই জিনিসগুলো ডিপ ডাউন জানা লাগবে যে তারা কি কি প্রবলেম, তারা যেমন দেখবেন ওই অ্যানুয়াল রিপোর্টটা দেখবেন তারা দেখে তাদের অনেক লস হয়েছে, বুঝতে পারছেন? যে তাদের শ্যাম্পু কোম্পানি থেকে লস হয়েছে, তাদের ডাব কোম্পানি থেকে লাভ হয়েছে, লাভ হওয়ার সময় তারা কি কি তারা দেয় আর কি। এরকম কোম্পানি যে টপিকগুলো থাকবে, যে ডোমেনে থাকবে, ডোমেন সম্পর্কে তো অনেক তথ্য আছে, ওই তথ্যদের পড়াশোনা করতে হবে। যেমন সাইবার সিকিউরিটি নিয়ে আপনার যদি মনে করেন কোনো একটা কেস থাকে, তাহলে সাইবার সিকিউরিটি পড়াশোনা করা লাগবে, যে বাংলাদেশে সাইবার সিকিউরিটির ল কোনগুলো আছে, বাইরের দেশে কোন কোন লগুলো আছে, এগুলো করার জন্য আমার কি কি ইনিশিয়েটিভ করা যায়, যেমন ব্লক চেইন আনা যেতে পারে, যেমন এখন যে কোনো সিস্টেমে ব্লক চেইন আনা যায়, বাট ব্লক চেইন আনার জন্য অনেক কস্টলি, বা তারপরে কি ব্লক চেইন কি, ব্লক চেইন ডেভেলপার তো বাংলাদেশে নাই, ব্লক চেইন ডেভেলপার নেই, 10-12 জন কবি আছে বাট ওরা অনেক হাই লেভেল। এই জিনিসগুলো যে কোনো টপিক সম্পর্কে গুগল, চ্যাটজিপিটি বা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে পড়াশোনা করা লাগবে। সো এখানে হলো যে 3টা প্রসেস, যেটা হলো মাস্টার হবে, এটা কি যেমন কেস কম্পিটিশনে প্রথমে হলো প্রথম স্টেপ হলো ভাই পার্টিসিপেট করা লাগবে, যে কোনো কেস কম্পিটিশনে দেখবেন পার্টিসিপেট করবেন, হয়তো আইডিয়া সিলেক্ট হবে না, কিন্তু একটা টিম ওয়াইজে তো হচ্ছে ব্রেইনস্টর্মিং করতেছে, জানতেছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, মাথায় চিন্তাধারা করতেছে ইম্পর্টেন্ট। হাল প্রাইজ আছে, অনেকগুলো কম্পিটিশন, যেগুলো কম্পিটিশনগুলো ফ্রি থাকে ওগুলো পার্টিসিপেট করবে। আর যেগুলো টাকা পয়সা থাকলে কেস কম্পিটিশনের টাকা খুব বেশি থাকে না, 300-400 বা 400-500 টাকা থাকে, তো একটু 4 জনের টিম মিলে যদি আপনি করেন 100 টাকা খরচ হবে আর কি। তো পার্টিসিপেট করবেন, জানবেন এই জিনিসগুলো থেকে হবে আর কি, পার্টিসিপেট করবেন। তারপর যেটা হবে যে আপনি যে সাবমিট করবেন এগুলো থেকে লার্নিংগুলো থেকে মিস্টেকগুলো থেকে শিখবেন। আপনি কতবার একটা আইডিয়া, সুন্দর আইডিয়া ছিল কিন্তু ভালোভাবে হয়তো প্রেজেন্ট করতে পারেন না বা বুঝাই দিতে পারেন না, ভিজুয়ালসগুলো ভালো হয় না, মানে পাওয়ার পয়েন্টটা তো ভালো হয় না, তো এই জিনিসগুলো নিয়ে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবেন। যারা জিততেছে আপনার কত কোনো ফ্রেন্ড বা বড় ভাইকে জিততেছে, ওদের থেকে আইডিয়া নেবেন, ওদের কেসগুলো দেখবেন, ওদের ফাইলগুলো দেখবেন, তারা কোন জায়গাগুলোতে ব্যাটার করতেছে,
বুঝতে পারতেছেন? বলে দেবো আমরা ডেভেলপ এক্সপার্টিস, প্রেজেন্টেশন স্লাইড এবং রিসার্চ যদি ভালো হয় তাহলে আপনি মোটামুটি আসলে সলভ হয়ে যাবে এবং 3-4টা পরে আপনি মোটামুটি দিতে পারবেন। সো এই জিনিসটা হলো যে মাস্টার হওয়ার ওয়ে আর কি। তো এই 3টা ওয়ে পার্টিসিপেট করবেন, ভুলগুলো থেকে শিখবেন এবং প্রেজেন্টেশন স্লাইড এবং রিসার্চ ভালো করে করবেন। তো এটা হলো ছিল মূলত আজকের সেশন। আর যদি কোনো প্রশ্ন থাকে করবেন, কিন্তু আমি আশা করি প্রশ্ন না করে চলে যান। কয়দিন পর তো পরীক্ষা না? এত পরীক্ষা দিয়ে কি হবে ভাই? পরীক্ষা তো অনেক কিছু হবে। পড়াশোনা করতে ভাই হবে। কিন্তু জীবনের জাস্ট মোহ ভাই, আসলে বেঁচে থাকাটাই আসল। বেঁচে থাকা তো অবশ্যই, কিন্তু বেঁচে থাকার জন্য তো ভালোভাবে বেঁচে থাকতে হবে। কারণ আপনি মনে করেন লক নিয়ে বেঁচে থাকা আর লক ছাড়া বেঁচে থাকার মধ্যে পার্থক্য আছে না? তো ক্লিয়ার? কার কোনো প্রশ্ন থাকে? আজও কার প্রশ্ন থাকতে পারে, করতে পারেন। আমাদের একটা টিম আছে ওইটিসি মোজার। তো ওই মোজার টিম থেকে আমরা যেমন ডিবেট কম্পিটিশনে যাই, তেমনি আমরা কেস কম্পিটিশনেও যাই। এরকম কেস কম্পিটিশন যাই। তো আমরা হিসাব করে আর কদিন পরে তো আপনারা এখানে পার্টিসিপেট করে যাবেন আমার সাথে টিম আপ করে। সো আশা করি আপনারা থাকবেন। ঠিক আছে? ওকে, সেশন শেষ। ওকে ভাই। চলে যেতে পারে।